পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারছেন সাংবাদিকরা? প্রশ্ন ওবায়দুল কাদেরের। এটি কি নিষিদ্ধ জায়গা? পাল্টা প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা। রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। ভারত বিরোধিতায় ব্যর্থ হয়ে এবার মধ্যম পন্থা অবলম্বন করছে দলটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে, আপনি ভেতরে ঢুকবেন কেন? মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে বাংলাদেশের দেশে বিএনপির সরকার বিরোধী রাজনীতি, অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে তুলনামূলক ভালো গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ কারণেই বিএনপির কাছে আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল না। তো এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের কড়াকড়ি আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে অবাধ সাংবাদিক প্রবেশের নজির নেই। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, এমনটি মানতে নারাজ আওয়ামী লীগের এই নেতা। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? ব্যাংক থেকে গ্রাহকের গচ্ছিত টাকা উত্তোলন করতে না পারা এবং ব্যাংকে তালা লাগিয়ে কর্মকর্তাদের সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনি ভিতরে ঢুকবেন কেন? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে মাথায় হাত বিএনপির। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে পারেনি। সুষ্ঠুভাবে দেশে নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টি দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানিয়েছেন, যার কারণে বিএনপি ও তার দোসরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বিএনপির এই জন্য মাথা খারাপ।
বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ জায়গা কিনা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন শুধু জনগণ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যায়নি। রাজধানীর একটি হোটেলে জিয়া মঞ্চের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য কেনার আগে। তাদের 527টি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, সংখ্যার দিক থেকে গোপালগঞ্জ দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাজাকারের জেলা। গোপালগঞ্জে হারিকেন দিয়েও এখন রাজাকার পাওয়া যায় না, সবাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা নেই সেটা বলা যাবে না, তবে যারা আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দলে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরো লম্বা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে খুব শিগগিরই টের পাবে জনগণ। যদি 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে, এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারাটা বোঝা যায়। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। 7 জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক না? ভোটার নাই কেন? ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি? এই অবিশ্বাসের জন্মদাতা কে? এই সরকার। নির্দিষ্ট কোনো দলকে সমর্থন না দিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বলেন, নির্বাচনের আগে বিএনপি সহ সমমনাদের সরকার বিরোধী আন্দোলন কেন ব্যর্থ হলো তার কারণ কেবল বিএনপি নেতারাই বলতে পারবেন। তবে শিগগিরই বিএনপির নেতৃত্বে আবারও আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান তিনি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তুমুল আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাকশাল সরকারের পতন হবে। আওয়ামী লীগের পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা সম্ভব নয় জানিয়ে দ্রুতই সরকারের পদত্যাগ দাবি করেন অলি আহমেদ। এ সময় বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন এলডিপি চেয়ারম্যান। বর্তমানে বিয়ে শাদী হচ্ছে হিন্দি সিনেমার কায়দায়, আর বড় লোকদের টাকার খেলা। অন্যদিকে গরিবদের মরণ ফাঁদ, কারণ বড় লোকদের বিয়ে শাদীর কারণে মাংস মুরগির দাম বেড়েই চলেছে। কেন আমরা সফল হলাম না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব। আমার কাছে এটার কোনো উত্তর নাই, কারণ আমি হলাম ডাল নাই, তলোয়ার নাই, নিজারাম সর্দার। রাজধানীতে আজ এক সেমিনারে রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বলেছেন, অযোগ্যরা দেশ চালাচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ সার্বিক অর্থনীতি ধসের মুখে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন চালিয়ে যাচ্ছে। বিশেষ আইন করে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে অর্থ লোপাট করছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর অজুহাতে দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনছে সরকার। বক্তারা বলেন, স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের পতন না হলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। দুর্নীতিবাজরাই এখন সবকিছু পরিচালনা করছে, এবং এটা পরিচালনা করার ফলে আমরা একটা চরম বিপর্যয়ের মুখে। এই দুর্নীতিবাদটার অযোগ্যতা এইসব পরিচালনার ফলে আমাদের যে নীতি নির্ধারণী, আমাদের যে সকল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং স্বার্থপ্রণোদিত, এবং এগুলো জনকল্যাণের পরিপন্থী, এবং এর পরিণতি কিন্তু ভয়াবহ। 15 বছর ধরে একটা দুঃশাসন চলছে, কি বিদ্যুৎ, কি জিনিসপত্রের দাম, কি ব্যাংক, বা যেই ধরনের সংকটের কথা বলেন না কেন, কোনো সংকটের সমাধান দেবার যোগ্যতা রাখে না,
ক্ষমতা রাখে না, ইচ্ছাও নেই, ওরা কেবল ক্ষমতায় থাকতে চায়, আর কিছু না। কোনো ধরনের লজ্জাবোধ নাই, কোনো ধরনের দুঃখবোধ নেই, মনের সুখে যা ইচ্ছা তাই বলছেন। এখন বরঞ্চ দাঁড়াবার সময়, এবং বলা দরকার আমরা হারি নাই, আমরা হারবো না, হারবার পাত্র নই। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্বাস্থ্যকর সংযোগের কারণে ব্যাংকিং খাতের দুরবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূত করার সুফল শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটি বিশেষ গোষ্ঠীকে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোই দুর্বল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংক একীভূত বিদ্যমান পদ্ধতিতে সুফল আসবে না বলেও মনে করেন তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাপিয়ে দিলে উদ্দেশ্য সফল হবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্বল ব্যাংককে টেনে তুলতে গিয়ে যেন সবল ব্যাংকটি তলিয়ে না যায়। অর্থ লোপাটকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। বিতর্কের প্রস্তাবের বিপক্ষের দল তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। রানার আপ হয় পক্ষের দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। একটা গোষ্ঠীকেই কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই গোষ্ঠী যেটা রাজনৈতিক অর্থনীতির একটা যে সংযোগ এবং একটা অস্বাস্থ্যকর সংযোগ সৃষ্টি হয়ে আমাদের অর্থনীতির বিভিন্ন খাত কলুষিত হচ্ছে। এবং দুঃখজনকভাবে ব্যাংকিং খাত, যেটা কিনা অর্থনীতির প্রাণ কেন্দ্র স্বরূপ, সেটাই কিন্তু কলুষিত হয়ে গেছে। পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু 10টির মতো ব্যাংকের বাইরে বাকিগুলোর স্বাস্থ্য তেমন ভালো নয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নিজেদের ক্ষমতার স্বার্থে সামরিক শাসক ও তাদের উত্তরসূরিরা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে সক্রিয় ছিল। তিনি বলেন, এখনও দেশের উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিরোধী প্রচারণা করছে তারা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করে কথা বলেন রাষ্ট্রপতি। ৭২-এর সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করতে আহ্বান জানান তিনি। বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষতার খোলসে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয় থেকে মুছে ফেলা যায় না। দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি সক্রিয় জানিয়ে রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটিকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। সম্মেলনে সারা দেশ থেকে আসা কাউন্সিলররা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়, কেননা তাদের প্রভু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা এখনো আছে। দ্বিতীয় দফায় 5 দিনের তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সব এলাকায় বৃষ্টি হবে না, কিছু কিছু জেলায় হিট অ্যালার্ট জারি থাকবে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে শনিবার ভোর থেকে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের পূর্ব অঞ্চল থেকে সৃষ্টি হওয়া মেঘরাশির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে শনিবার ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকবে। এবং এর আশেপাশে ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে। তো আগামী 24 ঘন্টার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী রংপুর এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অধিকাংশ জায়গা থেকেই চলমান যে তাপপ্রবাহ এটা প্রশমিত হবে এবং বিক্ষিপ্তভাবে কিছু জায়গায়, যে জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু কম হবে, সেখানে থাকতে পারে। এদিকে রবিবারের পর সাগরের লঘুচাপের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তবে লঘুচাপ সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরিষ্কার করেনি আবহাওয়াবিদরা। ফররুক বাবু, বাংলা ভিশন,
ঢাকা। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরও এই শিল্প থেকে ঝরে পড়েছেন অনেক খামারি। এই জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেছেন প্রান্তিক খামারিরা। একই সাথে বিরূপ আবহাওয়া এবং ফিড ও বাচ্চার দাম বৃদ্ধিকেও এর কারণ বলছেন তারা। বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সভাপতি। দাম নিয়ন্ত্রণে আর প্রান্তিক খামারিদের বাঁচাতে পোল্ট্রি নীতিমালা করার পরামর্শ তার। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ ২০ বছর, কিন্তু এ খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো। খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার। ডিলারদের কাছে ৯ থেকে ১০ টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের। মেডিসিন খরচ বেশি, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোকসান খাইতেছি বললেই একটু অফ রাখছি যে দেখি পরিস্থিতি কি হয়। সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল, শুনছিলাম যে সাদা ডিম 10.5 টাকা, লাল ডিম 11 টাকা, কিন্তু আমরা এই রেটটা পাই নাই কখনো, যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারওয়ান বাজারে। একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস 11 টাকা 75 পয়সা, যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি ডজন 150 থেকে 155 টাকা। খাওয়ার কোনো কায়দা নাই, আমাদের তো আয় বাড়ে নাই, সব জিনিসের দাম বেশি, কি করে চলবো? আগে ছিল 100 টাকা 120 টাকা, অনেক 130 টাকা 140 টাকা, ওর মানে ডিম উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন ডিম কেনা যেত 120 টাকায়, সেখানে 30 টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট, এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে। একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে, বিল্ডিং করে, ঘর করে, জায়গা কিনে, ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে 6 মাস পালার পরে সে ডিম পায়। এত লম্বা একটা সময় কাজ করার পরে, এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার 5%। আর একজন পাইকার যে ওদের থেকে কিনে, খামার থেকে কিনে, তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিস্ক না নিয়ে তার প্রফিট কিন্তু 10%। এরপরে আবার রিটেল যারা, তারা 10%। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা, বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা, বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায়। দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 4.5 কোটি, যার প্রায় 80% উৎপাদন করছে প্রান্তিক খামারিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমবে, দাবি ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের। ডেঙ্গু প্রতিরোধের ব্যর্থতা অন্যের ঘাড়ে না চাপাতে বর্তমান মেয়রকে আহ্বান জানান সাবেক এই মেয়র। শুভ মাহফুজের রিপোর্ট। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়েছিল ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক মিট দ্য প্রেসে ঢাকার সাবেক মেয়র সাইদ খোকন বর্তমান মেয়রকে ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। নিজের ব্যর্থতা ঢাকতে অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু প্রতিরোধে মন দেওয়ার আহ্বান জানান সাবেক মেয়র। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে, সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। নিজের আমলে ডেঙ্গুর ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় বিদেশ না গিয়ে জনগণের পাশেই ছিলেন তিনি। 2019 সনে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি, আমি জনগণের সাথে ছিলাম।
বর্তমান নিত্যপণ্যের উচ্চ দামের জন্য সিটি টোলের নামে চাঁদাবাজিকে দায়ী করেন সাইদ খোকন। বলেন, কিছুদিন আগেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ ন্যূনতম আমিষ চাহিদা মেটাতে 150 টাকা কেজিতে ব্রয়লার মুরগি কিনতে পারত, কিন্তু চাঁদাবাজির কারণে তাও এখন সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয়, এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এটা যদি বন্ধ করা যায়, তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। সাইদ খোকন বলেন, সিটি কর্পোরেশন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। টোলের নামে চাঁদাবাজি বড়ই দুঃখজনক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের মতে, গ্রামে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে জোর করে রাজধানীতে আসা মানুষের প্রবণতা ঠেকানো যাবে না। একই সাথে নগরের অভিজাত এলাকায় বিদ্যুৎ, গ্যাসের মতো নাগরিক সেবার মূল্য বেশি হওয়া উচিত বলে মনে করেন তিনি। নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, রাজধানীকে বসবাসের উপযোগী করতে হলে বিকেন্দ্রীকরণ করতেই হবে, তবে এর সাথে খাদ্য নিশ্চয়তার বিষয় জড়িত। তাই গ্রামে মানুষের কাজের ব্যবস্থা করার সাথে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। তাজুল ইসলাম আরও বলেন, ঋণ নেওয়া খারাপ বিষয় নয়, উন্নয়নের কাজ করতে ঋণ নিতে হবে। জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণ বেশি নয় বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা ডিসি না বানাইলে আমরা কাউকে ঢাকা শহরের বাইরে পুষ্টি দিতে পারি না। একজন জয়েন্ট সেক্রেটারি কখনো সে ঢাকার বাইরে যাবে না। তো তাইলে আপনি কি করে ঢাকাকে আপনার অফলোডেড করবেন অফ হিউম্যান প্রেশার? তো এটার জন্য এখন আমি এই জন্য বলছি যে গুলশানে, আমিও গুলশানে থাকি, আমি যে গুলশানে পানির দাম 50 টাকা 100 টাকা করবেন, হ্যাঁ, পার 1000 লিটার। কি বিদ্যুতের দাম বাড়াই দেন, গ্যাসের দাম বাড়াই দেন। ওখানে কি যাতে ওখানে থাকলে প্রত্যেকের 1 লাখ টাকা বেশি লাগে, ধানমন্ডি থাকলে বেশি লাগে, তাহলে ধানমন্ডিতে ওভার প্রেশার কমে যাবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচার প্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি আরও বলেন, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থীর সব নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের শস্য উৎপাদন আগামী 25 বছরে 50% নিচে নামবে বলে আশঙ্কা জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞদের। নতুন রোগের সম্মুখীন হবে বলেও হুঁশিয়ারি তাদের। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে কথা বলেন বিশেষজ্ঞরা। পানি ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, প্রকৃতি রক্ষায় পদক্ষেপ না নিলে অসহনীয় তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ ভয়াবহ দুর্যোগে রূপ নেবে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, 33,000 খাল, নদী ও জলাভূমি দখলদারদের কারণে ঢাকা মহানগরী বিশ্বের অন্যতম দূষিত নগরী। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, বাতাসে দূষণ ও বিষাক্ত ধূলিকণা যে হারে বাড়ছে, তাতে বছরে কয়েক হাজার মানুষ অসুখে মারা যাবে। জাতীয় ঐক্যমতকে কাজে লাগিয়ে সকল নদীর অববাহিকা ভিত্তিক চুক্তি করার আহ্বান জানিয়েছেন ফারাক্কা কমিটির নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফারাক্কা লং মার্চ স্মরণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া 57টি যৌথ নদীর মধ্যে 54টিরই উজানে বাদ দিয়ে পানি সরিয়ে নেওয়ার কারণে বর্ষাকালে প্লাবনভূমি পানিতে প্লাবিত হয় না। উল্টো শুষ্ক মৌসুমে পানির অভাবে পরিবেশগত বিপর্যয় দেখা দেয়। আর বর্ষাকালে তিস্তা সহ বিভিন্ন নদীর অববাহিকা আঘাত হানে অস্বাভাবিক বন্যা। এতে নষ্ট হয় হাজার হাজার মানুষের বসতভিটা ও জমির ফসল। 2026 সালে গঙ্গা চুক্তি নবায়নের দাবিও জানান বক্তারা। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরও উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সিরাজউদ্দিন সাথী ও ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু সহ ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা। নির্বাচন কমিশনার হাসান হাবিব খান বলেছেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শনিবার সকালে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। সভায় হাসান হাবিব খান আরও বলেন, সকল প্রার্থী কমিশনের কাছে সমান কোনো
প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই মোবাইল আর্থিক সেবা নগদের কাছ থেকে 14 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী পলক জানান, চলতি অর্থ বছরে নগদের কাছ থেকে ডাক বিভাগ প্রায় 5.5 কোটি টাকা পেয়েছে। এর আগে সচিবালয়ে 2023 সালের আয় থেকে ডাক অধিদপ্তরকে 5,51,37,558 টাকা রাজস্ব বুঝিয়ে দেয় নগদ। ডাক অধিদপ্তরকে প্রাপ্ত লভ্যাংশের চেক হস্তান্তর করেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তানভীর মিশুক। চেক গ্রহণ করেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তরুণ কান্তি শিকদার। স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট SM আব্রাহাম লিঙ্কনকে জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের শেখ রাসেল অডিটোরিয়ামে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে হবিগঞ্জ জেলা বিএনপির গণদোয়া মাহফিল হয়েছে। শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই মাহফিল হয়। পরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ GK গৌসের নেতৃত্বে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণমিছিল বের করেন। সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকার কিছুই করছে না বলে দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের নেতারা। নিত্যপণ্যের দাম কমানো সহ জনজীবনের সংকট সমাধানের দাবিতে রাজধানীতে বিকালে দলটি লাল পতাকা মিছিল করে। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সভাপতিত্ব করেন পার্টির আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসিরুদ্দিন আহমেদ নাসু, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক জাফর হোসেন ও বাসদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক সহ অনেকে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশান একে অবস্থিত রেকিড বেনকিজার PLCর প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়। এই পার্টনারশিপের লক্ষ্য অসহায় স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে একত্রে কাজ করা। সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অভিনেত্রী ও হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা, এশিয়াটিকের অ্যাকাউন্ট ডিরেক্টর সামিদা রশিদ আনিকা, গ্রুপ অ্যাকাউন্ট ম্যানেজার ফারহান করিম, রেকিড বেনকিজার PLC এর মহাব্যবস্থাপক বিশাল গুপ্তা ও মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি সহ অনেকে উপস্থিত ছিলেন। মেডিকেল ও ডায়াগনস্টিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন ডায়াগনস্টিক রিজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। রাজধানী শাহবাগে একটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন AKM কামরুজ্জামান। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্য স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয়। ইমারত নির্মাণ বিধিমালা 2024-এর সংশোধনীর দাবি জানিয়েছে ঢাকা ডেভেলপার্স অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, কিছু সাংঘর্ষিক ইস্যু রয়েছে এই বিধিমালায়। তারা বলেন, 20 ফুট রাস্তায় 5 কাঠার 4 তলা বাড়ি, জমি সংকটের চাপ বাড়বে কৃষি জমিতে। এক্ষেত্রে আগের নিয়মে বহাল রাখার দাবি জানান তারা। আবাসন নির্মাণ খাতকে শিল্প হিসেবে ঘোষণা করারও দাবি জানান তারা। শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্ট 2024। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ডাইভার্সিটির উদ্যোগে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে বরেণ্য ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের সব ম্যাচ আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি গ্রিন ইউনিভার্সিটি খেলার মাঠেই হবে এবং সরাসরি সম্প্রচারিত হবে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারছেন সাংবাদিকরা? প্রশ্ন ওবায়দুল কাদেরের। এটি কি নিষিদ্ধ জায়গা? পাল্টা প্রশ্ন গয়েশ্বর চন্দ্র রায়ের। দেশ চালাচ্ছে অদক্ষ অযোগ্যরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।